ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডব্লিউবিপিএসসি ওয়ালা। বহুদিন পরে তোমাদের কাছে আবার নতুন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে দেখো। এই ভিডিওটা এমন একটা ভিডিও হতে যাচ্ছে, আশা করি তোমরা অনেকে এই রকম অ্যাপ্রোচে এই টপিকটা শেখোনি। কি তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও, কি তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও, সবাই তো প্রত্যেকের জন্য একটা ইনোভেটিভ কনসেপ্ট, ইনোভেটিভ মেথডে আমি তোমাদের শেখাবো, যেটা অনেকের ডাউট হয়। আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা এই সমস্ত কোয়েশ্চেন দেখলে জাস্ট ছেড়ে দিয়ে আসে। ওকে, তো সেই রকম একটা কনসেপ্ট আমি তোমাদের এখানে ডিসকাশন করব। সেই কনসেপ্টটা কি, যেটা ডাব্লিউবিসিএস প্রিলি সিরিজের মধ্যে আমাদের যাচ্ছে এবং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক এখন যেভাবে আমাদের প্রিলিমসের প্রশ্ন আপডেট করে দিয়েছে, সেখানে এই টপিকগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এবং আগামী দিনেও আসবে। বিগত দিনেও আমাদের প্রিলি মেন্স দুটো পরীক্ষাতেই এসছে। তা জিনিসটা কি, জিনিসটা হচ্ছে জাস্ট আর কিছুই না, ইলেকট্রনিক কনফিগারেশন। স্যার ইলেকট্রনিক কনফিগারেশন তো আমরা সবাই জানি, মানে ইলেকট্রন বিন্যাস, কে কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে, এল কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে, এগুলো তো সবাই জানি। তো এই যে ইলেকট্রনিক কনফিগারেশনটা করব, সেটা হচ্ছে আমাদের ওল্ড কনসেপ্ট ভার্সেস নিউ কনসেপ্ট। ঠিক আছে, সেটা যেভাবে ইভলিউশন হয়েছে, ঠিক আছে, সেই জিনিসটা আমি তোমাদের সামনে দেখাবো। প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আশা করি এই ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে তোমাদের মনে আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। ওকে, আচ্ছা স্যার, প্রথমে জিনিসটা কি দেখো। ফার্স্ট হচ্ছে আমি তোমাদের এখানে একটা চার্ট দিয়ে রেখেছি, যেই চার্ট তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। যারা জানো তারা খুব ভালো, যারা জানো না তাদের এই চার্টটা মুখস্থ করতে হবে। সিম্পল কথা, পরীক্ষার স্বার্থে বা পরীক্ষার জন্য তোমাদের মুখস্থ করতে হবে কি কি। স্যার অ্যাটমিক নাম্বার মানে পরমাণু ক্রমাঙ্ক, হাইড্রোজেন 1 থেকে জিঙ্ক 30 পর্যন্ত। দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ফসফরাস। তো এই যে জিনিসগুলো আছে পরপর পরপর, হ্যাঁ হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমাদের পরপর পরপর লাগবে এখানে। হ্যাঁ, তো 1 থেকে 30 পর্যন্ত, কারণ তোমাকে যখন ইলেকট্রনিক কনফিগারেশন বার করতে দেবে, তুমি ধরে নাও, হ্যাঁ, যে এই জিনিস তোমাকে দিয়ে দেবে না। ধরো তোমাকে বললো যে কোনটি ক্লোরিনের সঠিক ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, 4টা অপশান দিল, অপশানের মধ্যে তোমায় বাঁচতে হবে। তো সেই জিনিসটা আমি তোমাদের সামনে ডিসকাশন করব। তো এখন আমি ধরে নিচ্ছি যে তোমরা কম বেশি এটা জানো, ঠিক আছে, না জানলে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। প্রত্যেকটা এলিমেন্টের নাম, তার অ্যাটমিক নাম্বার মানে পরমাণু ক্রমাঙ্ক, তার অ্যাটমিক মাস মানে পারমাণবিক ভর, এবং তাদের ভ্যালেন্সি মানে যোজ্যতা, এটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, ওয়ান শট প্রিলিমসে চলে যাবে, ওখানে অ্যাটমিক স্ট্রাকচারে এগুলো কেমন করে বার করে সবকিছু আমাদের ডিটেলসে ভিডিও দেওয়া আছে। আচ্ছা দেখো, প্রথমে আমরা একটা জিনিস করব, যে স্যার শেল বলে যে জিনিসটা আছে, মানে কক্ষপথ, বা তুমি বলতে পারো অরবিট। তো অরবিট মানে আমরা বলি কক্ষপথ মেনলি। তো একটা শেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, কি বলছি, একটা শেল, সেই সেলে ম্যাক্স টু ম্যাক্স ইলেকট্রন ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি, এইটা কতগুলো আছে যদি তোমার কাছে জানতে চায়, তাহলে তার উত্তর কি হবে? যে স্যার একটা সেলে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি রুলটা হচ্ছে 2n²। ভালো করে বুঝবে, হ্যাঁ, খুব আস্তে আস্তে বলছি, কারোর কোনো সমস্যা হবে না, এবং নোট করতে করতে যাবে। 2n², স্যার 2n² রুলটা কেমনভাবে অ্যাপ্লাই করব দেখো। প্রথমে আমরা ধরি যে ফার্স্ট সেলটা যেটা আছে সেটা হলো কে সেল, হ্যাঁ। তো কে সেলের জন্য এই 2n² যে রুলটা আছে, সেই রুলটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাবো স্যার কে, যেহেতু এটা একটা অ্যাটমের, যে কোনো অ্যাটমের প্রথম সেল, তাহলে 2 × n মানে হচ্ছে এখানে জাস্ট একটা ইন্টিজার নাম্বার, মানে একটা সংখ্যা। ঠিক আছে, তো সেই সংখ্যার ভ্যালু ফার্স্টে তুমি 1 ধরে নাও, তাহলে 2 × 1², 2 × 1² মানে দুটো ইলেকট্রন এখানে আসে। তারপরে তুমি বলো এল সেল, এল সেলের জন্য আমি বলছি 2 × n², তার মানে 2 × 2² তার মানে 4, 4 দুগুণে 8টা ইলেকট্রন এল সেলে থাকবে। তারপরে আমি বলছি এম, এম এর মধ্যে ধরো বলছি 2n², তার মানে 2 × n এর ভ্যালু এখানে কত হবে 3, 3 * 9, 9 দুগুণে কটা ইলেকট্রন হবে 18টা। তারপরে হচ্ছে এন, এন এর মধ্যে বলছি 2n², তার মানে 2 × 4 4² 16, 16 দুগুণী আমাদের কত হবে 32টা ইলেকট্রন। এই যে কনফিগারেশন বা এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা হয়তো তোমরা অনেকেই জানো, না জানলে জেনে নাও। তোমাকে ডিরেক্ট এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে ভাই কোন সেলের মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন আছে, তার নাম্বারটা তুমি বলো।
তো তুমি বলবে যে সেটা বার করার রুল আছে স্যার 2n² এবং 2n² থেকে আমরা এইভাবে বার করব। এবার কনফিউশনটা তৈরি হবে কোথায় দেখো, আমরা প্রথমে ওল্ড কনভেনশনটা শিখি। ওল্ড কনভেনশন, তো ওল্ড কনভেনশন আমাকে কি বলছে? ওল্ড কনভেনশন আমাকে বলছে যে তুমি, হ্যাঁ, তুমি প্রথম সেল মানে হচ্ছে কে নামক যে সেলটা আছে, সেই কে সেলে 2টো ইলেকট্রন দাও, তারপরে যতগুলো সেল আছে সেই সেলগুলোতে তুমি 8টা করে ইলেকট্রন দিতে দিতে যাবে। কে সেলে 2টো ইলেকট্রন দেবে, তারপরে তুমি 8টা করে ইলেকট্রন দেবে। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো দেখো। ওল্ড কনভেনশন অনুযায়ী, ওল্ড কনভেনশন অনুযায়ী তোমাকে বললো সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস তুমি বলো। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন হবে? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে Na11। তাহলে 11-র ইলেকট্রন বিন্যাস করলে আমরা লিখবো কে কক্ষপথে আমাদের কটা ইলেকট্রন আছে? 2টো। এল কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 8টা। এম কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 1টা। তাহলে মানে 2, 8 এবং 1, এই হলো আমাদের কনফিগারেশন 2, 8, 1। ঠিক আছে। আচ্ছা, প্রবলেমটা অ্যারাইজ করে কোথা থেকে? ক্যালসিয়াম থেকে। দেখো এইগুলো যে পরীক্ষাতে আসে না তা নয়, এগুলো কিন্তু এক্সামে আসে। প্রবলেমটা অ্যারাইজ করে ক্যালসিয়াম থেকে। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা কি বলবো? ধরো বললাম যে কে কক্ষপথে স্যার 2টো, যেমন ভাবে বললাম যে ওল্ড কনভেনশন অনুযায়ী প্রথম সেল মানে কে সেল যেটা আছে, কে সেলে 2টো থাকবে, তার পরের সেলগুলোতে 8টা করে যাবে। তার মানে জিনিসটা কি দাঁড়ালো? কে সেলে আমাদের 2টো থাকলো, এল সেল আমি যখন বলবো তখন 8টা হবে, এম সেল 8টা, তাহলে 8, 8, 16, 16 আর 2 18 হলো। 18-র পরে এন সেলে কটা হবে? এন সেলে হবে 2টো। এই হলো আমাদের কনফিগারেশন। এবার ডাউটটা কোথায় তৈরি হবে? ডাউটটা স্যার তৈরি হবে এই জায়গায়, ভ্যালিড ডাউট। কি ডাউট? যে স্যার আপনি এখানে শিখিয়ে আসলেন এম সেলে 18টা ইলেকট্রন থাকে ম্যাক্সিমাম, তো এখানে 8টা কেন দিলেন? এইটা হলো ডাউট। হ্যাঁ, এবার এটা ভ্যালিড ডাউট, আমি বলছি না যেটা ভুল না। দেখো এই যে অ্যাটমিক স্ট্রাকচার মানে পরমাণুর গঠন না, এটার যে ইভলিউশন যে পিরিয়ডটা, ঠিক আছে, সেই পিরিয়ডটা হলো বেসিক্যালি 1870 থেকে শুরু করে 1870, 1870 থেকে শুরু করে 1930 সাল পর্যন্ত। মানে তুমি বলতে পারো এই যে সময়টা, এই সময়টা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার ডেভেলপড হওয়ার একটা গোল্ডেন এরা। মানে পরমাণু সম্পর্কে যাবতীয় যা কিছু ডেভেলপড হয়েছে সব ডেভেলপড হয়েছে এই 60 বছরের ব্যবধানে। তো প্রথমে তো এত কিছু যন্ত্রপাতি ছিল না, বিজ্ঞানীরা এত কিছু ইনভেন্টও করতে পারেনি, এত কিছু প্রেডিক্টও করতে পারেনি। তো প্রথমে বিজ্ঞানীদের কাছে এই সেল বা অরবিট বলে যে জিনিসটা আছে, এই অরবিটেরই কনসেপ্ট ছিল। ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ইলেকট্রনিক কনফিগারেশনে কিছু ভুল আছে, এবং সেই ভুলটাকে রেকটিফাই করার জন্য একটা প্রিন্সিপাল অ্যারাইজ করা হলো, যেই প্রিন্সিপালকে বেসিক্যালি বলা হয় হচ্ছে আউবাউ প্রিন্সিপাল। যেই প্রিন্সিপালে আমি যাব। আচ্ছা, এবার তার আগে একটা ভালো জিনিস দেখে নাও। জিনিসটা কি? তো সেলের কনসেপ্টে কিছু ডাউট দেখা যাচ্ছে, তার মানে এই জিনিসটাকে রেকটিফাই আমার করতে হবে। ঠিক আছে। তো রেকটিফাই করার জন্য কি হচ্ছে, একটা কনসেপ্ট এখান থেকে এসছে, সেই কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি অরবিট, সরি অরবিটাল। অরবিটাল মানে কি? অরবিটাল মানে হচ্ছে স্যার উপকক্ষ। এটাকে তুমি বলবে উপকক্ষ। স্যার জিনিসটা কি ভালো করে বোঝো। জিনিসটা হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, হ্যাঁ, তো আমরা জানি কি যে নিউক্লিয়াসের চারিদিকে থাকে হচ্ছে অরবিট। এই যে জিনিসটা বলছি, এই জিনিসটা হলো আমাদের অরবিট। ঠিক আছে। ধর আমি বলছি যে এটা এম নামক সেল, তো এম সেলে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে। ধর আমি বললাম যে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা ইলেকট্রন দিলাম আমি এখানে। তো এই বাহ্যিক যে ভিউটা আছে, মানে এই যে ভিউটা, এইটাকে স্যার, এইটা হলো আমাদের বেসিক্যালি অরবিট। এবার আমি যদি তোমাকে বলি যে অরবিটে সব জায়গাতে কি ইলেকট্রন আছে, এইগুলো হচ্ছে ইলেকট্রন, এই টোটাল জায়গা তো অরবিট। এই অরবিটকে আঁকলাম, এটা একটা হাইপোথেটিক্যাল জায়গা, মানে ধরে নেওয়া হয় যে ইলেকট্রনগুলো যেখানে থাকে সেটা হলো অরবিট বা কক্ষপথ। এরকম গোল বলে কিন্তু কিছু হয় না। ঠিক আছে। ইলেকট্রন এখানে আসে বলে তাদেরকে জয়েন করার জন্য একটা গোল দেওয়া হয়েছে, আর কিছু না। তো তোমাকে যদি বলি যে ইলেকট্রনগুলো কি অরবিটের সমস্ত জায়গাতে আছে, তুমি কি বলবে আমাকে উত্তর? ইয়েস অর নো? বলবে না স্যার, সব জায়গাতে তো নেই।
তারা কিছু স্পেসিফিক পজিশন নির্দিষ্ট জায়গাতে অবস্থান করছে, ভালো কথা, নির্দিষ্ট জায়গাতে আছে। তো অরবিটালের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটাকে এরকম ধরা হয় যে ইট ইজ 3D স্পেস। হ্যাঁ, এটা কি? ইট ইজ 3D স্পেস, 3D স্পেস, হ্যাঁ, where electrons are actually placed, electrons are actually placed। কথা বোঝা গেল কি বলছি? যে ইট ইজ দ্য 3D স্পেস অ্যারাউন্ড নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের বাইরে, ঠিক আছে, অ্যারাউন্ড নিউক্লিয়াস কথাটা ওখানে লেখা উচিত ছিল। ইট ইজ দ্য 3D স্পেস অ্যারাউন্ড নিউক্লিয়াস হোয়ার ইলেকট্রনস আর অ্যাকচুয়ালি প্লেসড। এবার আমি তোমাদের ভিডিওর শুরুতে যেটা বললাম, হ্যাঁ, সেই জিনিসটাতে আসছি যে স্যার এমন কি টেকনিক আছে বা এমন কি মেথড আছে যেই মেথডে এটা শিখলে এটা আমাদের দীর্ঘদিন মাথায় থাকবে, ঠিক আছে, বা জীবনে অন্য কাউকে ভুলে যাব কিন্তু এই জিনিস ভুলবো না, সেটাতে এবার বলছি। প্র্যাকটিক্যাল ঘটনার সাথে বা প্র্যাকটিক্যাল লাইফের সাথে এই জিনিসটাকে কোরিলেট করার চেষ্টা করবে। কেমন? দেখো, তোমাকে যদি আমি বলি যে স্টুডেন্ট পড়ানোর জন্য, ধরো আমি টিচার, আমি পড়াবো, আমি অফলাইন পড়াবো, তো পড়ানোর জন্য ফার্স্ট কি দরকার? ঠিক আছে, কেউ যদি আমাকে এসে এই প্রশ্নটা করে যে আপনি পড়াবেন ফার্স্ট কি দরকার, আমি বলবো যে অফলাইন পড়াবো, তার জন্য ফার্স্ট দরকার আমার একটা ঘর, আমার একটা রুম দরকার। তো তুমি এরকম ভাবে জিনিসটাকে ধরে নাও যে আমি যে রুমের কথাটা বললাম না, এই রুম, হ্যাঁ, এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, মানে রুমের যা রোল এই ঘটনাটাতে, এই রোলটা প্লে করছে হচ্ছে অরবিট, অরবিট, অরবিট। হ্যাঁ, আচ্ছা, এবার ধরো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস আমি ক্লাস করালাম। এবার আমার ইচ্ছা হলো যে ঠিক আছে, এতদিন ধরে সবাই ফাঁকা ঘরের মধ্যে ক্লাস করছে, এবার আমি ঘরের মধ্যে একটু বেঞ্চের অ্যারেঞ্জমেন্ট করব, বেঞ্চ। তো বেঞ্চের রোলটা, বেঞ্চ, এই রোলটা যে প্লে করছে তারা হচ্ছে বেসিক্যালি অরবিটাল। যেমন এবার বিজ্ঞানীদের রেসপেক্টে আসি, যখন যন্ত্রপাতি সেইভাবে আবিষ্কার হয়নি, সায়েন্স সেইভাবে ডেভেলপ করেনি, তখন বিজ্ঞানীরা এই অরবিটের ধারণা পেয়েছিল, ঠিক আছে। এই অরবিট বলে যে জিনিসটা আছে না, অরবিট মানে যেটা সেল বলেছি, কক্ষপথ, তার ধারণাটা পেয়েছে। এবার দিন যত ডেভেলপ করেছে আস্তে 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 যন্ত্রপাতিও ডেভেলপ করেছে, হ্যাঁ, সায়েন্টিফিক এক্সপেরিমেন্টও ডেভেলপ করেছে, তখন অরবিটালের ধারণাটা এসছে। কেমন? ধরো তুমি একটা কোনো লোককে বললে, ঠিক আছে, ধরো আমি ঘর বন্ধ করে ক্লাস করাচ্ছি, লোকটা বাইরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তো লোকটাকে জিজ্ঞেস করলে যে স্টুডেন্টরা কোথায় আছে, সে ধরো ঘরের ভেতরে কি হচ্ছে না হচ্ছে কিছু দেখতে পাচ্ছে না, ঠিক আছে। তো তুমি লোকটাকে জিজ্ঞেস করলে যে স্টুডেন্টরা কোথায় আছে, ফার্স্টে কিন্তু সে বলতে পারবে না, ঘরে যদি না দেখে বা না জানে যে স্টুডেন্টরা বেঞ্চে আছে, সে বলবে স্টুডেন্টগুলো ঘরে আছে, ঠিক। তাহলে বিজ্ঞানীরা প্রথম বলেছে যে স্টুডেন্টের রোল এখানে কে প্লে করছে, স্টুডেন্ট হচ্ছে ইলেকট্রন। আমি এইভাবে লিখে দিচ্ছি, স্টুডেন্ট, স্টুডেন্টের রোলটা এখানে প্লে করছে কে, ইলেকট্রন। ভালো করে বোঝো, ওকে। তাহলে প্রথমে বিজ্ঞানীরা কি ভেবেছে যে ইলেকট্রনগুলো যেখানে আছে, ঠিক সেই জিনিসটা হলো অরবিট। যেমন স্টুডেন্টগুলো কোথায় আছে, স্টুডেন্টগুলো আছে রুমে। এবার লোকটাকে দরজা খুলে ভেতরে আসতে দেওয়া হলো। এবার ভেতরে আসার পরে লোকটা দেখছে যে স্টুডেন্টগুলো রুমে তো আছে, ঠিক কথা, আরো স্পেসিফিক্যালি বলি এবার আমি, স্টুডেন্টগুলো রুমের মধ্যে কোথায় আছে, রুমের মধ্যে বেঞ্চে অবস্থান করছে, বেঞ্চে। স্টুডেন্টগুলো রুমের মধ্যে বেঞ্চে অবস্থান করছে। তার মানে একটা জিনিস তুমি ভালো করে বোঝো, সেটা হচ্ছে যে স্টুডেন্টগুলো তো সমস্ত জায়গাতে নেই ঘরের। স্টুডেন্টগুলো কি ঘরের সমস্ত জায়গাতে আছে? বলবে না, স্টুডেন্টগুলো স্যার ঘরের সমস্ত জায়গাতে নেই, স্টুডেন্টগুলো স্পেসিফিক্যালি একটা জায়গাতে অবস্থান করছে, সেই জায়গাটা হচ্ছে বেসিক্যালি বেঞ্চ, সেখানে আছে। এবার ব্যাপারটা হচ্ছে সেই বেঞ্চ, তো আমি বলছি যে সরি, এখানে অরবিট লিখেছি, বেঞ্চ এখানে অরবিটাল হবে, বেঞ্চের রোল তো প্লে করছে অরবিটাল। এবার বিজ্ঞানীরা দেখতে চাইছেন যে কে সেল, এল সেল, এল সেল তো আমি বললাম, তো সেখানে ইলেকট্রনগুলো কিভাবে ওরিয়েন্টেড আছে। তখন বিজ্ঞানীরা 4টে টাইপের অরবিটালের কথা ইন্ট্রোডিউস করলেন। এবার শোনো, ঠিক কত ক্রিম জিনিস দেখো, বললাম যে এস অরবিটাল, এস এ 2টো, পি তে 6টা, ডি তে 10টা, এফ এ 14টা। স্যার এই জিনিসটা কি?
ধরো তুমি এবার ওই বেঞ্চ কিনতে গেছো, হ্যাঁ, মানে গল্পটাকে আমি আগাচ্ছি। তুমি ধরো বেঞ্চ কিনতে গেছো, তো মার্কেটে ধরো 4টে টাইপের বেঞ্চ অ্যাভেলেবেল আছে। বেঞ্চের দোকানের লোক তোমাকে বলছে যে দাদা মার্কেটে এই 4টে টাইপের বেঞ্চ অ্যাভেলেবেল আছে, এস টাইপের বেঞ্চ, পি টাইপের বেঞ্চ, ডি টাইপের বেঞ্চ, এফ টাইপের বেঞ্চ, 4টে টাইপের বেঞ্চ অ্যাভেলেবেল আছে। তো উনি বললেন যে এস বেঞ্চটা হচ্ছে ছোট টাইপের বেঞ্চ, ছোট বেঞ্চে ম্যাক্সিমাম 2জন বসতে পারবে। তারপর পি টাইপের বেঞ্চ, পি টাইপে ম্যাক্সিমাম 6জন বসতে পারবে, ডিতে 10জন বসতে পারবে, এফে 14জন বসতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা। এবার তুমি এই 4টে টাইপের বেঞ্চ নিয়ে চলে এসছো। এবার তোমার কোচিং, তোমার ক্লাসরুম, তোমার কাছে স্টুডেন্ট অনেক বেড়ে গেছে। এবার তুমি পুরো একটা বিল্ডিং ভাড়া নিয়ে নিয়েছো। এবার বিল্ডিংয়ে ডিফারেন্ট টাইপের ঘর আছে, কোনোটা ছোট ঘর, কোনোটা বড় ঘর, কোনোটা তার থেকেও বড় ঘর, এরকম টাইপের। এবার তুমি কি করবে, যে সেই ঘরগুলোতে বেঞ্চকে ঢোকাবে। ঠিক আছে, এবার লক্ষ্য করো ভালো করে। তো কোন ঘরটা স্যার সব থেকে ছোট, যেটা আমরা একটু আগে লিখছিলাম যে কেতে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন বসতে পারে, এই যে কেতে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 2টো। ঠিক আছে, তাহলে এখানে তুমি বলবে যে স্যার কেতে যদি 2টো ইলেকট্রন থাকতে পারে, তাহলে কে তো এদের মধ্যে সব থেকে ছোট অরবিট, মানে ছোট ঘর। তাহলে ছোট ঘরে তুমি কোন টাইপের বেঞ্চ ঢোকাবে, সব থেকে ছোট টাইপের যে বেঞ্চ আছে সেই ছোট টাইপের বেঞ্চই ঢোকাবে। ঠিক আছে, তাহলে ওই লোকটা কি দেখবে, যে 2জন স্টুডেন্ট ঘরে আছে, 2জন স্টুডেন্টই একটা বেঞ্চে আছে বসে, সেই বেঞ্চটা হচ্ছে এস টাইপের বেঞ্চ। ঢুকলো মাথায়? আচ্ছা, এবার এর থেকে একটু বড় টাইপের ঘরে যাও। বড় টাইপের ঘরে মিন্স, ধরো আমি এল বলছি, তাহলে এল ঘরে কতজন আছে, 8জন। এবার আমি 8জনকে দেখতে চাই যে তুমি একটু করে ঘরের দৈর্ঘ্যটা বাড়াবে, মানে ঘরের ডাইমেনশন বাড়াবে, একটা করে বেঞ্চ তুমি এক্সট্রা ঢোকাবে ঘরের মধ্যে। ঠিক আছে, তার মানে একটা করে অরবিটাল এক্সট্রা ইন্ট্রোডিউস হবে। তাহলে এস অরবিটাল এখানে তুমি বললে এসে 2টো, ঠিক, ওখানে পি ঢুকিয়ে দিলে পিতে হচ্ছে 6টা, মানে 2টো টাইপের বেঞ্চ ঢুকিয়েছো, এস টাইপের বেঞ্চ, পি টাইপের বেঞ্চ। ঠিক, এসে 2জন বসা, পিতে 6জন বসা। ঠিক, তাহলে আগে বিজ্ঞানীরা 8 বলেই যে এল সেলে 8টা থাকে, শেষ কথা, আর জানি না আমি। এবার আরো স্পেসিফাই করছে যে এলে 8জন আছে, 8জন কিভাবে আছে। তো প্রথম সেলে, ঠিক, মানে প্রথম বেঞ্চে 2জন বসে আছে, পরের বেঞ্চে 6জন বসে আছে। লজিকটা বুঝতে পেরেছো? তাহলে কে এল বললাম, তারপর আমি বললাম এম, এম সেলে কতজন ইলেকট্রন থাকে, এম সেলে বলবে 18টা ইলেকট্রন থাকে। তাহলে 18টা যদি থাকে, তাহলে এসে তুমি বলো 2জন থাকবে, পিতে তুমি বলো 6টা থাকবে, ঠিক, ডিতে তুমি বলো 10টা থাকবে। তাহলে দেখো তো 18 মিললো কিনা, জাস্ট তুমি খেলাটা দেখো, কে থেকে এল, এল থেকে এম, একটা একটা করে অরবিটাল বাড়ছে। ঠিক আছে, 10 আর 6 16 আর 2 18 গেল। আচ্ছা, তারপরে কে আছে, তারপরে স্যার এন আছে, এনে 32। তাহলে এনে এই যে 32টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকে, তাহলে 32টার ওরিয়েন্টেশন আমার কেমন হবে, এসে তুমি বলবে 2টো থাকে, পিতে বলবে 6টা থাকে, ডিতে বলবে 10টা থাকে, এফ এ বলবে 14টা থাকে। এই হচ্ছে আমার টোটাল ওরিয়েন্টেশন। 14 আর 10 24, আর 6 30, আর 2 32। কথা বোঝা গেল? এই হচ্ছে আমার কেস টোটাল। এবার আমাদের যে কনফিগারেশন করতে হবে, কে এল এম এন ভুলে যাও, এবার আমাদের কনফিগারেশন করতে হবে এসপিডিএফ দিয়ে, অরবিটাল দিয়ে। আশা করি মাথায় ঢুকেছে যে ভাই ঘর বড়, সেই ঘরের মধ্যে বেশি সংখ্যক বেঞ্চ ঢুকবে। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তোমরা এই অ্যাপ্রোচে কোনোদিন শিখেছো কিনা, ঠিক, সেটা বলবে। এমনভাবে বলবো বা এমনভাবে জিনিসটা তোমাদের সামনে উপস্থাপন করছি, মাথায় পুরো গেঁথে যাবে, তুমি চাইলেও ভুলতে পারবে না। ঠিক আছে, এটা এমনই একটা এক্সাম্পল বা এমনই একটা সুন্দর জিনিস। ঠিক, আচ্ছা, এবার আমরা যে প্রিন্সিপালটার নাম পড়বো, সেই প্রিন্সিপালটা হচ্ছে আউবাউ প্রিন্সিপাল। দেখো প্রিন্সিপালটা কি, প্রিন্সিপাল হচ্ছে আউবাউ, আউবাউ প্রিন্সিপাল। আচ্ছা, আউবাউ প্রিন্সিপালটা কি জিনিস ভালো করে বোঝো আগে। আউবাউ প্রিন্সিপাল হচ্ছে এমন জিনিস, বা আউবাউয়ের নীতি হলো এমন জিনিস, যে এই যে বেঞ্চগুলো আছে, ঠিক, সেই বেঞ্চগুলোতে ইলেকট্রন কেমন ভাবে থাকে না থাকে। মানে ধরো এবার তুমি একটা কনফারেন্স করবে, ঠিক আছে, তুমি একটা বক্তৃতা রাখবে। তো বক্তৃতা রাখবে মানে তুমি কি করেছো, সমস্ত টাইপের বেঞ্চকে নিয়ে একটা বিরাট বড় হল রুমে তুমি প্লেস করে দিয়েছো। ঠিক আছে, এবার স্টুডেন্টরা সেই বেঞ্চে বসবে। রুল কি, যে কোনো বেঞ্চ ফাঁকা রেখে পরের বেঞ্চে গিয়ে বসতে পারবে না, এটা হচ্ছে রুল, এটা হলো রুল। তো আউবাউ প্রিন্সিপাল আমাদের কি করে, ইলেকট্রনগুলো যখন অরবিটালে ভরবে, অরবিটাল, অরবিট নয়, এবার যাকে সব অরবিটালে,
অরবিটালে ভরবে তারা কি লজিকে ভরবে বা কেমন ভাবে ভরবে সেইটা আমরা বুঝি আউবাউ প্রিন্সিপাল দিয়ে। সেই আউবাউ প্রিন্সিপালকে বলা হয় কি কনস্ট্রাকশন। আউবাউ প্রিন্সিপালকে বলে কনস্ট্রাকশন। দেখো কনস্ট্রাকশন, ঠিক এটা কিন্তু কোনো মানে বিজ্ঞানীর নাম নয়। আউবাউ কথাটার মানে হচ্ছে কনস্ট্রাকশন বা গঠন। এবার তুমি আমাকে একটা কথা বলো যে এস টাইপের যে বেঞ্চটা ছোট টাইপের বেঞ্চ ছিল সেই বেঞ্চকে আমি ঘরের সামনে রাখি, ঠিক আছে, আর পেছনে গিয়ে রাখি, ওতে কি দুজনের বেশি ধরবে? না। এস বেঞ্চ তো সাইজে ছোট, তো সেটা ঘরের যে কোনো জায়গায় রাখলে ওখানে ম্যাক্সিমাম দুজনই বসতে পারবে, তার থেকে বেশি লোক তো ওখানে পারবে না বসতে। কনসেপ্ট তো আমাদের তাই। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, আমরা প্রথমে এরকম একটা জিনিসকে ইউটিলাইজ করছি বা লিখছি, ধরো 1s আছে। স্যার ওয়ানটা কি বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি ওয়ান মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তোমরা এইভাবে ভাবো যে ফার্স্ট রো, তো প্রথমে কে রাখা আছে? এস টাইপের বেঞ্চ রাখা আছে, ঠিক আছে। তো ফার্স্ট রোতে এস টাইপের বেঞ্চ রাখা আছে। আচ্ছা পরের রো মানে সেকেন্ড রোতে দুটো টাইপের বেঞ্চ রাখা আছে 2s 2p, ঠিক। পরেতে তিনটে রো 3s 3p 3d, মানে তুমি একটা করে রো পেছনে যাবে, একটা করে বেঞ্চ তুমি বাড়াও, প্রথমে এস, তারপরে এসপি, তারপরে এসপিডি, এইভাবে। তারপরে যখন তুমি যাবে 4 নম্বর রোতে, যখন তুমি যাবে 4s 4p 4d 4f, ব্যাস তোমাদের এইটুকু জানলেই চলবে। এবার ইলেকট্রন ফিলিং রুলটা তোমাকে দেখাচ্ছি যে কিভাবে ইলেকট্রন ফিল করে। অ্যারোটা ভালো করে লক্ষ্য করো যে আমি কিভাবে অ্যারোটা টানছি। ওকে, তো প্রথমে ইলেকট্রন কার মধ্যে ঢুকবে? বলবে এসে ঢুকবে স্যার, এসে 1s-এ। তারপরে ইলেকট্রন কার মধ্যে ঢুকবে? বলবে স্যার 2s-এ। তারপরে ইলেকট্রন কার মধ্যে ঢুকবে? দেখো এইভাবে অ্যারো, ঠিক আছে, অ্যারো যেমন ভাবে যাচ্ছে ঠিক তেমন। তারপরে অ্যারো কেমন? তারপরে এটা, তারপরে কেমন অ্যারো, তারপরে এটা, ব্যাস এইটুকু জানলেই চলবে। তার মানে ফার্স্টে 1s, তারপর 2s, তারপর 2p, 3s 3p 4s 3d 4p। এই ফিলিংটাকে তুমি লিখে নাও খাতায় ভালো করে। কে কে? প্রথমে দেখো 1s-এ ঢুকছে, ফার্স্টে এস, 1s ভর্তি হলো, ভর্তি হওয়ার পরে যাচ্ছে 2s-এ, 2s ভর্তি হলো, তারপরে যাচ্ছে 2p-তে গেল, ভর্তি হলো, 2pর পরে যাচ্ছে 3s ভর্তি হলো, তারপরে 3p ভর্তি হলো। এই পর্যন্ত জিনিসটা ঠিকই আছে। 3pর পরে কোন জায়গাতে যাচ্ছে দেখো? 4s, 3pর পরে 4s ভর্তি হলো, তারপরে যাচ্ছে 3d, ব্যাস এই হচ্ছে তোমাদের, এইটুকু লাগবে। এই যে জায়গাটা আমি বললাম যে কার পরে কোথায় কোথায় যাচ্ছে, এই পার্টটা ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদের কনফিগারেশন শেখাবো, ঠিক, গল্প শেষ। এবার কনফিগারেশন দেখো। কনফিগারেশন কি? ধরো যে সোডিয়ামের যেটা কনফিগারেশন 11 বার করছিলাম আমি, সোডিয়াম 11, হ্যাঁ, ওল্ড কনভেনশন অনুযায়ী কি বার করছিলাম? কে তে দুটো থাকবে, এল এ 8টা ইলেকট্রন থাকবে, এম এ 1টা ইলেকট্রন থাকবে। এইটা তো আমাদের ওল্ড কনফিগারেশন অনুযায়ী ছিল, কে 2 এল 8 এম 1। এবার আমি সোডিয়ামের অ্যাকচুয়াল কনফিগারেশন বা নিউ কনভেনশন অনুযায়ী কনফিগারেশন বার করব। তো সেখানে কনফিগারেশন আমাদের কেমন আসবে? কনসেপ্ট ফলো করো। দেখো কনফিগারেশন আমাদের কেমন আসবে? সোডিয়াম 11, তাহলে সোডিয়াম 11 মানে আমি এখানে বলছি 1s-এ কতগুলো ইলেকট্রন যাবে? বলবে 1s-এ যাবে স্যার দুটো, 1s2, ফার্স্টে 1s। এবার দেখো এই যে রুলটা আছে না, আমি তোমায় কি বললাম যে এস নামক বেঞ্চটা যেখানেই থাকুক, এসপিডিএফ, এটা যেখানেই থাকুক, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যেখানেই থাকুক, ক্যাপাসিটি তো চেঞ্জ হবে না। এমন তো না যে লাস্টে থাকলে পি নামক বেঞ্চে কম সংখ্যক ছেলে মেয়ে ধরবে, না, পি নামক বেঞ্চে ম্যাক্সিমাম যত ক্যাপাসিটি, আমি যেখানেই যেই রোতেই রাখি আমি সেই ক্যাপাসিটি দেবো। এই জন্য এর ওপরে যে নাম্বারটা হবে সেই নাম্বারটা ডিপেন্ড করবে এখানে কে আছে তার উপরে। মানে এস আছে, তাহলে এস এ ম্যাক্সিমাম কতজন থাকে? দুজন, ঠিক আছে। তাহলে 1s এর পরে 2s এ ম্যাক্সিমাম কতজন থাকবে? বলবে স্যার দুজন থাকবে, ঠিক। 2s এর পরে কে আছে? 2p তে কতজন থাকবে? p-তে থাকে 6জন, ঠিক আছে। 2pর পরে কে আছে? 3s। এবার এই নাম্বারটা গুনতে গুনতে যাও যে কতগুলো তুমি ইলেকট্রনকে প্লেস করে দিলে। 6 আর 2 8, 8 আর 2 10, করতে হবে আমার কটা? 11টা। তাহলে 11 মানে হচ্ছে এখানে আমরা 1 দিয়ে দেবো, 11 মানে এখানে আমরা 1 দিয়ে দেবো। এই হচ্ছে কেস, ঠিক। সোডিয়ামের পরে ধরো আমি ক্যালসিয়াম করছি, ক্যালসিয়াম 20, ক্যালসিয়াম কত হচ্ছে? 20। এই নাম্বার কিন্তু তোমাদের দেওয়া থাকবে না, এটা ওই চার্ট ফার্স্টে যেটা দেখালাম সেই চার্ট থেকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে জিনিসটা কেমন দাঁড়ালো ভালো করে দেখো।
জিনিসটা দেখো, তাহলে 1s2 1s2 2s2 2p6 3s2, ওকে 3p6 3s এর পরে কে যাবে 3p যাবে, তাহলে 6 আর 6 12 আর 2 14 আর 2 16 আর 2 18, 18টা হয়ে গেল। 3pর পরে কে যাবে 3pর পরে যাবে হচ্ছে 4s, 4s এ কতজন যাবে 4s এ দুজন যাবে, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, দেখো এই জিনিসটা 20 হয়ে গেছে। ওকে, এই হলো আমাদের কনফিগারেশনের ব্যাপার। এই জিনিসটা আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে। সুন্দর জিনিস না, যে কোনো জিনিস এখান থেকে করা যাবে। তোমাকে এখানে জিজ্ঞেস করবে যে কোনটা, হ্যাঁ, কার কনফিগারেশন তুমি বলো, গেল এটা। আচ্ছা, এবার একটা রুল আমি তোমাদের বলবো, ঠিক ছোট্ট জিনিস কিন্তু খুব কনসেপচুয়াল জিনিস, ভালো করে বুঝে বুঝে শিখতে পারলে দারুণ। ওকে, এবার আমি তোমাকে বলবো একটা রুল, সেই রুলের নাম হচ্ছে ভাই হুনস রুল। আচ্ছা, হুনস রুল থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন আসে। আচ্ছা, হুনস রুল আমাকে কি বলে জানো? হুনস রুল বলে যে কোনো একটা অরবিটাল যদি হাফ ফিল্ড বা ফুল ফিল্ড অবস্থাতে থাকে, সেই অরবিটালটা নাকি ম্যাক্সিমাম স্টেবিলিটি পাবে। মানে আমি বলতে চাইছি এটা কোন কোন অরবিটালের ক্ষেত্রে সত্যি, তুমি বলবে পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, মেনলি পিডিএফ, কারণ এগুলোতে বেশি বেশি সংখ্যক ইলেকট্রন আসে, ঠিক আছে এটা। তো পি অরবিটাল কখন স্টেবিলিটি পাবে? বলবে পি স্টেবিলিটি পাবে তখন স্যার যদি পিতে ম্যাক্সিমাম 6টা থাকে আর ঠিক এর অর্ধেক মানে 3টে থাকে। পি অরবিটাল স্টেবিলিটি পাবে হয় 6টা থাকলে নয় 3টে থাকলে, ম্যাক্সিমাম স্টেবিলিটি মানে পি অরবিটালে যখন ইলেকট্রন যাবে তখন তার টেন্ডেন্সি থাকবে এটা করা, ঠিক। ডি অরবিটাল তাহলে কখন পাবে? বলবে ডিতে যখন 10টা থাকবে স্যার, আর ডিতে যখন থাকবে 5টা। ঠিক এফ অরবিটাল কখন পাবে? এফে যখন 14টা থাকবে বা এফে যখন থাকবে 7টা। এই হচ্ছে কেস, এই হলো তাদের স্টেবিলিটি অর্ডার বা স্টেবিলিটি রুল। এবার দেখো, ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস এমন একটা জিনিস, এই জিনিসটা যদি তুমি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারো, ঠিকঠাক মতো বোঝো, যে কোনো এলিমেন্টের আননোন যে কোনো কোয়েশ্চেনের উত্তর এখান থেকে বার করে দেওয়া যাবে। যেমন স্যার একটা পিওর অ্যান্ড পারফেক্ট এক্সাম্পল দিই। ধরো তোমাকে যদি জিজ্ঞেস করি যে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি, তুমি ফাটাকসে উত্তর দিয়ে দেবে যে স্যার নাইট্রোজেন। নাইট্রোজেন বাতাসে স্যার কত পার্সেন্ট আছে? 78.03, অ্যাপ্রক্স 78 বলছি। অক্সিজেন স্যার, অক্সিজেন বাতাসে কত পার্সেন্ট আছে? 20.60। এবার দেখো, তোমাদের মনে হতে পারে যে স্যার নাইট্রোজেন বাতাসে এত থাকা সত্ত্বেও নাইট্রোজেনকে কেন আমরা ব্রিথিং পারপাস বা শ্বাসকার্য চালানোর জন্য ব্যবহার করতে পারি না? তার উত্তর কি? নাইট্রোজেন হচ্ছে ইনার্ট। এবার আমি তার ডিপ ব্যাখ্যা দিচ্ছি তোমায়। তো তোমাকে যে কোনো এলিমেন্ট যখন বলবে সেই এলিমেন্টের তুমি কনফিগারেশন ভাবো। দেখো নাইট্রোজেনের কনফিগারেশন যদি আমি করি, তাহলে নাইট্রোজেনের কনফিগারেশন কেমন আসবে? নাইট্রোজেন তো 7 হয়, তাহলে এর কনফিগারেশন কেমন আসবে? এর কনফিগারেশন আসবে 1s2, ঠিক আছে, 2s2 2p3। তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তো, নাইট্রোজেন যে 1s2 2s2 2p3 হচ্ছে, পি ম্যাক্সিমাম স্টেবিলিটি কখন পাবে? বলবে স্যার পি ম্যাক্সিমাম স্টেবিলিটি পাবে যদি পিতে 6টা ইলেকট্রন থাকে বা পিতে 3টে ইলেকট্রন থাকে। দেখো 3 আর 2 5 আর 2 7, তো পি কতগুলো ইলেকট্রন নিয়ে আছে বসে? পি ইলেকট্রন নিয়ে 3টে আছে বসে, তার মানে এই 3টে ইলেকট্রন যে আছে পি চাইবে না এই কনফিগারেশনকে ব্রেক করতে বা ভাঙতে, ওই জন্য নাইট্রোজেন এই অবস্থাতেই থাকে, ও রিয়াকশনই করতে চায় না, ঠিক। অন্যদিকে অক্সিজেনের ক্ষেত্রে স্যার খেলাটা কেমন? তাহলে অক্সিজেন 8, ঠিক আছে, তাহলে 8-এর কনফিগারেশন ভাঙো তুমি, 1s2 হবে, 2s2 হবে, 2 2 4 হলো, 4-এর পরে এইদিকে হচ্ছে তোমার 2 2 4, এইদিকে হচ্ছে 4 8, ঠিক আছে, তাহলে 1s2 2s2 2p4, এটা হয়ে গেল। তাহলে তুমি দেখো এ p4 নিয়ে আছে বসে, তাহলে অক্সিজেনের টেন্ডেন্সি কি থাকবে? যে আমি হয় p3-এ যাব নয় p6-তে যাব। মানে পি, এই যে অরবিটালটা আছে, পি অরবিটাল ম্যাক্সিমাম স্টেবিলিটি কখন পাবে? ম্যাক্সিমাম স্টেবিলিটি পাবে তখনই যদি কিনা p6-এ যায় বা যদি কিনা p3-তে যায়, তবে তো ম্যাক্সিমাম স্টেবিলিটি পাবে। p6-তে যাক বা p3-এ যাক, তাহলে অক্সিজেনের টেন্ডেন্সি সবসময় থাকবে আমি p6-এ যাব, এটা হচ্ছে ব্যাপার। এবার এই যে অক্সিজেন, আমাদের হিমোগ্লোবিন আছে, আয়রন, এই আয়রন, আমাদের হিমোগ্লোবিনে যে আয়রন আছে, এই আয়রন যখন অক্সিজেনকে পায়, যে অক্সি হিমোগ্লোবিন কমপ্লেক্স তৈরি করে, কি করে জানো?
জাস্ট এর থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, আয়রন Fe2+ হিসেবে থাকে পড়ে, ঠিক আছে? এবং অক্সিজেন এই দুটো ইলেকট্রনকে নিয়ে O2- অক্সাইড আয়নে কনভার্সন হয়ে যায়। দুটো কেন ইলেকট্রন নেয়? কারণ দুটো ইলেকট্রন নিলে সে P6-তে চলে যাচ্ছে। এই জন্য অক্সিজেনের রিয়াকশন টেন্ডেন্সি অনেক হাই, এই জন্য নাইট্রোজেন কেমিক্যাল রিয়াকশন করতে চায় না। দেখো হুন্স রুল অনুযায়ী এটা তোমার হাফ ফিল্ড কনফিগারেশন আছে, ঠিক আছে? আমি যদি তার থেকেও বেশি রিয়াক্টিভ এলিমেন্টের কথা কল্পনা করি, ধরো ফ্লুরিন বললাম, ফ্লুরিন কত আছে? সরি 9, ফ্লুরিন কত আছে? 9 আছে, 9 আছে, তাই তো? তার 9-এর কনফিগারেশন কেমন আছে? 1s2 2s2 2p5। তুমি দেখো P5 নিয়ে আছে বসে, তার মানে হাই ফাই লেভেলের রিয়াক্টিভ, এটা হাই ফাই লেভেলের রিয়াক্টিভ। কথা বুঝতে পারলে যে P5-এ আছে বসে? হ্যাঁ, তাহলে 5-এ আছে বসে মিন্স হচ্ছে ও একটা ইলেকট্রন যে কোনো কারোর কাছ থেকে নিয়ে P6-এ যাবে। ওই জন্য ফ্লুরিন সবসময় তার টেন্ডেন্সি থাকে একটা ইলেকট্রন নিয়ে ফ্লুরাইড আয়নে কনভার্সন হওয়ার, F- আয়নে। আমি যদি সোডিয়ামকে বলি, এই যে বলে না যে সোডিয়াম জলের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, সোডিয়ামকে নর্মাল কেরোসিন তেলের জায়গাতে বাতাসে রাখলে সোডিয়াম আগুন জ্বালিয়ে দেবে, তো তার পেছনে লজিক কি আছে? তো এই যে সোডিয়াম 11, ওকে, সোডিয়াম 11 যেটা আছে, তুমি এর কনফিগারেশন যদি দেখো 1s2 2s2 2p6 3s1, তুমি দেখো তো এই 3s1 এমনিতে তুমি এটাকে হাফ ফিল্ড বলতে পারো, বাট এই এসটাকে যদি সে বাইরে ছেড়ে দেয়, এই একটা ইলেকট্রনকে যদি সে বাইরে ছেড়ে দেয়, তাহলে তার এই কনফিগারেশন হয়ে থাকলো 1s2 2s2 2p6, এই কনফিগারেশন হয়ে থাকলো। তাহলে এই কনফিগারেশন তো ফুল ফিল্ড কনফিগারেশন, তাই না? এটা তো ফুল ফিল্ড, ঠিক? তার মানে এই একটা ইলেকট্রন তার বোঝা হিসেবে রয়েছে, তাহলে যখন তখন যেভাবে হোক এই একটা ইলেকট্রনকে বাইরে বার করতে চাইবে, ঠিক আছে? এই ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজ এই দুটোর ক্ষেত্রে কিন্তু এই এক্সাম্পলটা খুব আসে। ক্রোমিয়াম হচ্ছে 24, ক্রোমিয়াম হচ্ছে 24, আর কপার, সরি ম্যাঙ্গানিজ নয়, 1s2 2s2 2p6 3s2 3p6, এইটা হলো হ্যাঁ 4s2 3d4, এইটা হচ্ছে আমাদের ক্রোমিয়ামের এক্সপেক্টেড, দেখবে 24 আসবে, কিন্তু অ্যাকচুয়াল কনফিগারেশন কি হয় জানো? এই পর্যন্ত সব একই থাকে, 4s1 3d5 হয়। কেন? স্যার 3d4 হিসেবে আছে বসে, তখন এই 4s থেকে একটা ইলেকট্রন এর কাছে চলে যায়। ওই জন্য তোমাকে কোয়েশ্চেন দিতে পারে যে কোনটা ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস বলো, এটাও অপশানে থাকলো, এটা অপশানে থাকলো, তো হুন্স রুল এটা স্টেবিলিটি বলছে, তাই এটা বলবে। একইভাবে কপারের ক্ষেত্রে যদি আমি করি, এই ক্রোমিয়াম আর কপারের এক্সাম্পলটা মাথায় রাখবে। কপার হচ্ছে 29, ঠিক? তাহলে কপার 29-এর কনফিগারেশন কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। আবার বলছি এটা এক্সপেক্টেড, 3d9 হিসেবে আছে বসে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 4s1 আর 3d10, 4s1 3d10 গেল। এই হচ্ছে বিষয়, 4s1 3d10 কমপ্লিট। তাহলে ক্রোমিয়াম গেল, কপার গেল, এই হচ্ছে কেস, ঠিক? এইটা হচ্ছে আমাদের হুন্স রুল অনুযায়ী স্টেবিলিটি, হুন্স রুল অনুযায়ী আমাদের স্টেবিলিটি গেল। এই গেল কনফিগারেশন, ঠিক আছে? তাহলে আশা করি কনফিগারেশনের ব্যাপার নিয়ে তোমাদের কোনো রকম কোনো ডাউট নেই। জাস্ট ছোট্ট ভিডিও, এখানে আমি তোমাদের জাস্ট কনফিগারেশনটা শেখানোর জন্যই এই ভিডিওটা করা, ঠিক আছে? টুকরো টুকরো ছোট্ট ছোট্ট ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে, ঠিক আছে? ভালো করে এই জিনিসগুলোকে করো। হ্যাঁ, আশা করি এখান থেকে তোমরা যে কনসেপ্টগুলো শিখবে ডিটো সেই কোয়েশ্চেন বা সেই কনসেপ্ট থেকে তোমরা পরীক্ষাতে কোয়েশ্চেন পাবে। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আগামী এক্সামগুলোর জন্য তৈরি হও। টাটা।